সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান, সন্ত্রাসীদের বাপের নাম। দেশব্যাপী জামাত জেগে উঠছে। কে বলে জামাত পারে না? কে বলে জামাত দুর্বল বিরোধী দল? জামাত সবচাইতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, কার্যকর এবং পারফেক্ট বিরোধী দল। অবশেষে জামাত আমাদের প্রত্যাশিত, আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই ঘোষণা দিয়েছে। জামাত এবার কঠিন কর্মসূচি ঘোষণা করেছে। দেশব্যাপী বিএনপি বিরোধী রাজনীতি জমে উঠছে। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্রনেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্দ সকলের সাথে আমরা আলোচনা করব। সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। 500 টাকার বিনিময়ে বিএনপির কাছে ভোট বিক্রি করার ফল পাচ্ছে জনগণ। 500 টাকার বিনিময় হিসাবে 5000 টাকা তুলে নিচ্ছে বিএনপি সরকার। মানে গ্যাস আর বিদ্যুৎ নিয়ে মানুষের নাভিশ্বাস অবস্থা। বিদ্যুৎ না থাকার উপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জঘন্যতম অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বলপত্র শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেশব্যাপী জামাত জেগে উঠছে। কে বলে জামাত পারে না? কে বলে জামাত দুর্বল বিরোধী দল? জামাত সবচাইতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, কার্যকর এবং পারফেক্ট বিরোধী দল। অবশেষে জামাত আমাদের প্রত্যাশিত, আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই ঘোষণা দিয়েছে। জামাত এবার কঠিন কর্মসূচি ঘোষণা করেছে। দেশব্যাপী বিএনপি বিরোধী রাজনীতি জমে উঠছে। একদম উপজেলা পর্যায় পর্যন্ত এবং সরকার বিরোধী কর্মসূচি ছড়িয়ে পড়ছে। এতে অবশ্য সংঘাত সংঘর্ষের আশঙ্কা রয়েছে, কারণ একদম উপজেলা পর্যায় পর্যন্ত জামাত কর্মসূচি পালন করছে। এতে বিএনপি বাধা দেওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি। তো দর্শক, বিএনপির এই মুহূর্তে সবচাইতে ভয়াবহ ব্যর্থতা এবং আতঙ্কের কারণ তীব্র গ্যাস সংকট, তীব্র লোডশেডিং এবং ভয়াবহ ভূতুরে বিল, যেটা বিএনপি ইচ্ছা করে করেছে। চাইনিজ প্রযুক্তির মাধ্যমে জনগণের পকেট কেটে টাকা নেওয়ার চেষ্টা করছে। যেহেতু বাজেট সাপোর্টের লোন পাচ্ছে না, সরকারের কোনো ইনকাম 1 টাকাও বাড়েনি, খরচ বাড়ছে, আবার লুটপাট তো আছেই। তো এই পরিস্থিতিতে জনগণের পকেট থেকে টাকা কাটতে ভুতুরে বিল করেছে। এবার সবার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে, 3 গুণ 4 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এটা ইচ্ছে করে সরকার করছে এবং এর কোনো সমাধান হবে না। একদিকে বিদ্যুৎ দিতে পারছে না, আরেকদিকে আপনার কাছ থেকে 3 গুণ বিদ্যুৎ বিল নিচ্ছে অবৈধভাবে, প্রিপেড মিটারে, পোস্টপেড মিটারে সম্ভবত। তো দর্শক, এখন এটা সরকারের জন্য আতঙ্ক, ইন দি সেন্স যে এই সব সংকটের কারণে, যেহেতু বিদ্যুৎ এটা আধুনিক যুগের অক্সিজেনের সাথে তুলনা করা যায়। পৃথিবী সভ্যতা বিদ্যুৎ নির্ভর। গ্যাস, বিদ্যুৎ এই দুইটা না থাকলে সভ্যতা চলে না, মানুষ চলে না, মানুষের জীবন চলে না, মানুষের জীবন বাঁচে না, অবিশ্বাস। এই জায়গায় মানুষ এমনিতেই সরকারের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। এ কারণে সরকার প্রচন্ড আতঙ্কে যে আমরা তো আমাদের লুটপাটের কারণে, আমাদের অদক্ষতার কারণে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কোনো সমাধান করতে পারছি না। তাই মানুষ কোন সময় আমাকে জয়বাংলা করে দেয় বলা যায় না। এদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র, আরেকদিকে ভারত, আমেরিকা, ইসরায়েল মিলে ষড়যন্ত্র করছে, আবার আমার ব্যর্থতা, আবার জুলাই সনদ নিয়ে বিরোধী দলের আন্দোলন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের আন্দোলন, আবার ওয়াকারুজ্জামান বেদাতের বিরুদ্ধে ওয়াজ করছে, বড় দাঁড়িয়ে রাখছে, তিনি নিজেই আবার কোনো খেলাফত কায়েম করে ফেলে কিনা কে জানে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপিকে ভয় ধরেছে। এই ভয় বহুগুণে বাড়িয়ে দিবে জামাতের এই কর্মসূচি, যার ফলে জামাত জোটের একদম উপজেলা পর্যায় পর্যন্ত বিদ্যুতের, গ্যাসের সংকট নিরসনের প্রতিবাদে যে কর্মসূচি দিয়েছে সেখানে হামলা করতে পারে। এজন্য আমি সতর্ক বার্তা দিচ্ছি, যারা কর্মসূচিতে যাবেন পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে যাবেন। হামলা যে করতে পারে এবং এই হামলার বিরুদ্ধে আপনারা কি করতে পারেন, এটা আপনাদের রাজনৈতিক পরীক্ষা। যদিও এই ধরনের নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না, যে মারামারির বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করে সক্ষমতা দেখাতে হবে, এটা স্রেফ নোংরামি, কিন্তু এটা বিএনপি করছে। এখন আপনি এই কালচারে রাজনীতি করতে চাইলে আপনাকে পাল্টা শক্তি দেখাতে হবে, কিছু করার নেই, যদিও এটা নোংরামি। এখন মার খেয়ে তো আর আপনি চুপ করে থাকতে পারবেন না, তাহলে তো ওরা ফ্যাসিস্ট হয়ে চোখ বুঝে দেশ চালাবে ইচ্ছা মতো, 15 বছর ক্ষমতা থাকবে, আপনাকে কোনো দামই দিবে না, আপনি ধৈর্য বিরোধী দল হয়ে থাকবেন। এরকম যে অঘটন ঘটতে পারে তার আলামত হচ্ছে দর্শক, এই যে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিনা উস্কানিতে বিনা কারণে একদম পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় শিবির সহ ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সবার উপর হামলা করেছে, ভয়াবহ হামলা করেছে। হামলা করে আবার ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। এটা কেন? জনগণের দৃষ্টি এই গ্যাস এবং বিদ্যুৎ সংকট থেকে ভিন্ন দিকে ফেরাতে, এবং বিরোধী দল যেন এগুলো নিয়ে ডিল করে, যা ক্যাম্পাস দখল করেন না ভাই, আসেন আমরা একটা সমঝোতায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায়। অতএব এই হামলাগুলো ইঙ্গিত দেয় যে উপজেলা ভিত্তিক কর্মসূচিতে বিএনপি হামলা করতে পারে। তো দর্শক, যদি এর আগে জামাত জোট আরো বেশি দক্ষতা দেখাতে পারে, হয়তো হামলা করার সাহস পাবে না, কিন্তু আশঙ্কা আছে। অথবা আমরা বলছি যার ফলে আপনারা সতর্ক থাকবেন, এই কারণে হামলা না হতে পারে। তবে ওরা পরিকল্পনা করছে সাদিক ক্যাম্পের উপর হামলা করতে পারে। ডাকসুর মেয়াদ শেষ হলে ওরা ক্যাম্পাসগুলো দখল করার চেষ্টা করবে, নানান অপ্রীতিকর ঘটনা ঘটবে। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত। দর্শক, মাননীয় বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে 11 দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানী মিন্টো রোডস্থ মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এখানে জামাত এনসিপি জোট আছে এবং থাকবে তার প্রমাণ, এবং সব দলের গুরুত্বপূর্ণ নেতারা এসেছে। তবে 11 দলের মধ্যে 9টা দলের প্রতিনিধি আমরা দেখেছি। তারপরও কেন 11 দল বলা হচ্ছে? এর ব্যাখ্যা হচ্ছে যে 2টা দল এখন পর্যন্ত ফরমালি বের হয়ে গেছে, তারা এই জোটকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ফরমালি যে ফরমাল প্রক্রিয়ার মধ্য দিয়ে জোট গঠিত হয়েছে, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে জোট ভাঙতে হবে। ওই প্রক্রিয়া তারা এখন পর্যন্ত জোট ডিজলভ করার কাগজপত্র পাঠায়নি, যার ফলে অন দি পেপার এখন পর্যন্ত 11 দল আছে, যার ফলে 11 দল বলছে তারা, কিন্তু ইন রিয়ালিটি 11 দলীয় জোট নাই, এখন পর্যন্ত 9 দল আছে। বৈঠকে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, জাকপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মৌসাবিন ইজহার, বাংলাদেশ যে কওমি আলেমরা আছে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাকপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব জনাব বিল্লাল মিয়াজি, লেবার পার্টির মুখপাত্র মোহাম্মদ নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন। শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই বৈঠকটা ছিল জরুরি একটা বৈঠক, কারণ বাংলাদেশে একটা ভয়াবহ সংকট। কি সংকট? এই যে দেখেন, শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট ও বিদ্যুতের ভুতুরে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতি জমে উঠছে এবং রাজনীতিতে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিরোধী দলকে প্রস্তুত থাকতে হবে, তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। 5 আগস্ট বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে মহানগর, জেলা, উপজেলা গণমিছিল এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল 10:30টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। এটা মানিক মিয়া বিনিয়োগ করতে পারলে ভালো হতো, অথবা শাহবাগে করলে আমার মনে হয় আরো ভালো হতো। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে আসার চেষ্টা করা দরকার। রাজনীতির ফোকাস এখন শাহবাগ আর মানিক মিয়া বিনিয়োগ। একসময় যেমন পল্টন ময়দান ছিল, এখন তার সেই পল্টন ময়দানের গুরুত্ব নাই। গণসমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 6 আগস্ট বৃহস্পতিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সাথে 6 আগস্ট সকাল 11টায় রাজধানী মুক্তাঙ্গন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জনগণের উদ্দেশ্যে সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহ্বান জানানো হবে। এবং জামাত প্রয়োজনে সামনে লং মার্চের মতো কর্মসূচি নিয়েও ভাবছে। তো দর্শক, এই যে অবস্থান কর্মসূচি, তো এগুলোতেই বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় টেস্ট কেস হিসেবে ছাত্রদল যুবদল বাধা দিতে পারে, যেমনটা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া হামলা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তীব্র গরমের মধ্যে বিদ্যুতের সংকট প্রকট হয়ে ওঠায় দেশ জুড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। একই সাথে বিদ্যুৎ বিল আসছে অস্বাভাবিক হারে, কারো কারো প্রায় 6 গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল এসেছে। অনেকেই দাবি করেছেন 500 টাকার বিনিময়ে বিএনপির কাছে ভোট বিক্রি করার ফল পাচ্ছে জনগণ। 500 টাকার বিনিময় হিসাবে 5000 টাকা তুলে নিচ্ছে বিএনপি সরকার। মানে গ্যাস আর বিদ্যুৎ নিয়ে মানুষের নাভিশ্বাস অবস্থা। বিদ্যুৎ না থাকার উপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জঘন্যতম অবস্থা। আবার গ্যাসের অভাবে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, সামনে চাকরি হারাচ্ছে মানুষ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সবজি কিছু কিনতে আসছি, ফুলকপি 120, টমেটো 160, কিন্তু আমি কিনবো অল্প নিচ্ছে।
আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি সরকারি চাকরি, তো আমাদের জন্য আর এখন রিটায়ার্ড পারসন কষ্ট, অনেক কষ্ট সবার জন্য, অল আর ইকুয়াল সবার জন্য। পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে 3 জায়গায় বোমা পাওয়া গেছে, অথচ সিসিটিভি ফুটেজ গায়েব। টিসিবির খাবারের লাইনে অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকার সময় দেয়াল ধসে নারীর মৃত্যু, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, আপনি যে কোনো একটা সমস্যা নিয়ে কথা বলা তো দূরের কথা, নিজের ভেরিফাইড পেজ থেকে আপনি এই মুহূর্তে পরিবেশ পরিষ্কার রাখার ভিডিও আপলোড দিচ্ছেন। সিরিয়াসলি, এটা কোন ধরনের মশকরা? এটা কোন কুৎসিত লেভেলের ইচ্ছামি? আপনি পরিবেশ পরিষ্কারের ভিডিও আপলোড দেন, ওদিকে ববি হাজ্জাজ কারাতে প্র্যাকটিসের ভিডিও দেন। এটা কি গণ ভিডিও আপলোড তন্ত্রী বাংলাদেশ নাকি? এবার সরকারে আসার পর বিএনপি যখন টুকু সাহেবকে আবার বিদ্যুৎ মন্ত্রী বানালো, আমি খুবই অবাক হয়েছি। দেখেন ভাই, বিএনপি আগের আমল পুরোটা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনৈতিক সচেতন তরুণ হিসাবে আমার সব মনে আছে। আমাদেরকে বালছাল বুঝিয়ে লাভ নেই। সে সময় সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়, যা বিএনপি সরকারের পতনের অন্যতম কারণ ছিল। খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না, দিনের পর দিন লোডশেডিং, সেসব সমাধান করতে পারেনি তৎকালীন সরকার। উল্টো দেশের নানা জায়গায় খাম্বা বসানোর কাজ শুরু করে তারা। ওটা নিয়ে পত্রিকায় একের পর এক রিপোর্ট আসতে থাকে। জানা যায় এই খাম্বা বিতরণের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন জড়িত ছিলেন। যাত্রাবাড়ি শনিরাখড়ার এমপি ছিলেন সালাউদ্দিন আহমেদ নামের একজন। টানা 2-3 দিন বিদ্যুৎ না থাকায় লোকজন সেই এমপিকে দৌড়ানি দিল। তখন কিন্তু কথায় কথায় মব হতো না, স্থানীয় এমপির দৌড়ানি হওয়ার খবর ছিল টক অব দ্য কান্ট্রি। পত্রিকার প্রথম পাতায় রিপোর্ট আসলো, তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে ছিলেন জানেন? হ্যাঁ, এই ইকবাল হাসান মাহমুদ টুকু, যে ব্যক্তির জন্য বিএনপির ইজ্জত ডুবলো, তারেক রহমানের গায়ে কাদা লাগলো। এখনো তারেক রহমানকে কিছু মানুষ খাম্বা তারেক নামে ডাকে। সেই একই লোককে কেন এবার আবার পূর্ণমন্ত্রী করা হলো সেটা আমি জানি না। এরপর তো বিএনপি ক্ষমতা হারালো। 2008-এর ডিসেম্বরে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। সেই থেকে 2024 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন জানেন? শেখ হাসিনা। এই একটা দিক দিয়ে হাসিনার সুনাম না করে থাকা যায় না। কোথা থেকে কে কি করলেন জানি না, আমাদের ছোট মাথায় ওসব ধরবেও না। কুইক রেন্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্ল্যান্ট বসানো শুরু করলেন। রূপপুরের মতো বড় প্রকল্প হাতে নিলেন। রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প, এমন কোনো উপায় নেই যেটা দিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা করেন নাই। আমরা কয়লা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়ে সমালোচনা করেছি তার, এমন অনেক প্রকল্প তখন নেওয়া হয়েছে। কোনো ধরনের টেন্ডারিং এর ধার ধারেন নাই উনি, ডেকে কাজ দেওয়া হয়েছে। তার টার্গেট ছিল সবার কাছে বিদ্যুৎ পৌঁছানো। হাসিনা তখন কারো কথা শুনেন নাই। ওইভাবে বাংলাদেশে 100% বিদ্যুৎ কভারেজ নিশ্চিত হয়েছিল। লোডশেডিং ছিল কিন্তু কম। শীতকালে গ্রামে মাসের পর মাস বিদ্যুৎ যায় নাই। ওসব ছিল বাংলাদেশের জন্য অবিশ্বাস্য ঘটনা। তখন অবশ্যই চুরি হয়েছে, তার লোকজন টাকা মারছে, কিন্তু ওই কাজটা দরকার ছিল করার। বাংলাদেশের মতো দেশে চুরি ঠেকানো প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু তাই বলে উন্নয়ন বন্ধ করা যাবে না। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানের কারণে কি হয়েছে জানেন? বাংলাদেশে বিনিয়োগকারীরা আসা শুরু করে। আপনি বিনিয়োগের ট্রেন্ড দেখেন, প্রতি বছর বেড়েছে। দেশে নতুন নতুন ফার্ম হয়েছে, গার্মেন্টস সেক্টর ব্যাপকভাবে বিকশিত হয়েছে, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আজকের জায়গায় আসতো না। এই যুগে অর্থনীতি টেকাতে হলে আমাদের এনার্জি লাগবে। আমি এই জিনিসটা বুঝলাম আফ্রিকায় আসার পর। আফ্রিকায় না আসলে আমি মূর্খই থেকে যেতাম। গত 3 মাস আমি এদিকটায় কাজ করছি। 3টা দেশের সরকারের সাথে কাজ করলাম। প্রত্যেকটা দেশের সরকারি লেভেলে বাংলাদেশ হলো কেস স্টাডি। কার রেফারেন্সে জানেন? ওয়ার্ল্ড ব্যাংক, আফ্রিকান ইউনিয়নের রেফারেন্স। আফ্রিকার বিদ্যুৎ একটা বিরাট সমস্যা। সোমালিয়ায় 1 ইউনিট বিদ্যুতের দাম 60 থেকে 70 টাকার বেশি, বাংলাদেশের চেয়ে 7 থেকে 8 গুণ। তাও মাত্র 50 ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ আছে। শুধু এই কারণে গোটা আফ্রিকা মহাদেশ ভুগতেছে। শিল্প কলকারখানা কিছুই নাই, পুরো অর্থনীতি দাঁড়ায় আছে ইনফরমাল ইকোনমির উপর। ওটা হাসিনা ধরতে পারছিলেন, কিন্তু ইউনিস এসে ওই চেইনটা ভেঙে দিছেন। মাতার বাড়িতে আগুন দিছেন। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সাধের মাতার বাড়ি দখলে নিছে পিটার হ্যাশের কোম্পানি। প্রশ্ন তুলছেন কর্ণফুলীর আন্ডারপাসের কাজ কি? ছোট ছোট উৎপাদন সেন্টার বন্ধ করছেন। আমেরিকার সাথে চুক্তি করে এলএনজি সাপ্লাই চেইন ভেঙে দিয়েছেন। নতুন ভেন্ডর ঢুকতেছে চেইনে, এদের দাম আগের চেয়ে অনেক বেশি। হাসিনা 17 বছরে যত % বিদ্যুতের দাম বাড়াইছেন, বিএনপিকে 6 মাসে তার কাছাকাছি বাড়াতে হয়েছে। এর সাথে যোগ হয়েছে ভুতুরে বিল। যাই হোক, এখন বিদ্যুতের এসব সমস্যা স্বীকার না করে বিএনপির নেতারা আজ যে ভাষায় কথা বলেছেন ওটা আত্মঘাতী। জামায়াত এনসিপি না জানুক, বিএনপি তো জানে যে দেশ কিভাবে চলছে। শোনেন, দ্রুত সাপ্লাই চেইন ঠিক করেন। নতুন সিস্টেম বানানোর আগে হাসিনার ডেভেলপ করা সিস্টেম শেষ করিয়েন না, আরো বিপদে পড়বেন। এই ভিডিওর জন্য অনেকেই কমেন্ট বক্সে গালি দিবেন, দিতেই পারেন, তাতে কিছুই যায় আসে না, কিন্তু এটাই বাস্তব। দিতে লাগলেও বাস্তবতা আপনাকে গিলতেই হবে। এইদিকে দীর্ঘদিনের লোডশেডিং এর প্রতিবাদে সোমবার বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্প কারখানা, পরিবহন, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহক সবখানেই তৈরি হয়েছে অচল অবস্থা। কমেছে বিদ্যুৎ উৎপাদন, কোথাও দিনে 15 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কোথাও 20 থেকে 25 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্য অনুযায়ী রোববার বিকেল 3টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,940 মেগাওয়াট। ওই সময় লোডশেডিং হয় 2,577 মেগাওয়াট। তবে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল 9টা পর্যন্ত পরিস্থিতি আরো ভয়াবহ ছিল। এ সময় সরকারি হিসাবে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়। রাত 1টায় ঘাটতি সর্বোচ্চ 3512 মেগাওয়াটে পৌঁছায়, যা গত 18 বছরের মধ্যে লোডশেডিং এর রেকর্ড। এখন বিদ্যুৎ অফিস
কদিন পর প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও হবে। যাই হোক, সরকারের উচিত বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া। 1. হাসিনার মতো তারেক রহমানেরও উচিত বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব জরুরি ভিত্তিতে নেওয়া। 2. 2 জন তরুণ দেশপ্রেমিক প্রতিমন্ত্রী নেওয়া, 2 জন ডাইনামিক সচিব নিয়োগ দেওয়া। 3. ভাদ্র আশ্বিনের জন্য শর্ট টার্ম অ্যাকশন প্ল্যান, যাতে ওই ক্রাইসিস পার করা যায়। 4. আগামী এপ্রিলকে টার্গেট করে এখনই কাজ শুরু করা, যাতে লোডশেডিং চড়াও না হয়। 5. 2 বছরের মধ্যে সবগুলো বিদ্যুৎ চুক্তি রিভিউ করে কমপক্ষে 30% ক্যাপাসিটি চার্জ কমানো। 6. 2 বছরের মধ্যে সোলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, দরকার হলে সোলার কিনতে ঋণ দেওয়া। 7. বাসা বাড়িতে ও ক্যাপটিভে গ্যাস 2 থেকে 3 বছরের মধ্যে পুরোপুরি বন্ধ করে বিকল্প ব্যবস্থা করা। 8. সাগরের গ্যাস পাওয়ার আগে শিল্প ও বিদ্যুৎ ছাড়া অন্য সব খাতে গ্যাসের ব্যবহার সীমিত করে রাখা। 9. তেল পরিশোধনের জন্য ইস্টার্ন রিফাইনারির জন্য নতুন প্ল্যান্ট করা। 10. বাপেক্সকে শক্তিশালী করে নিজেদের সক্ষমতা অথবা পিপিপিতে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া। আপাতত এই 10টা কাজ করতে হবে, বিকল্প কোনো কিছুই নাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।